12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের প্রচার চলছে। 22 জানুয়ারি থেকে প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কিন্তু তার আগে থেকেই আসলে প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা মাঠে আছেন। এ নিয়ে তারা নানা ধরনের সে সময়টাতে নির্বাচনী প্রচার সেভাবে করার কথা না থাকলেও সে সময় এই বিষয়ক তৎপরতা না থাকার বিষয়ে ইসির এক ধরনের নির্দেশনা থাকলেও সেটা কিন্তু মানা হয়নি। এ নিয়ে চর্চায় একটা বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে চর্চার ওয়েবসাইটে। সেটা লিখেছেন আসম ফেরদৌস রহমান। আমাদের সঙ্গে আজ ফেরদৌস যুক্ত হয়েছেন। ফেরদৌস, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি খুবই ইন্টারেস্টিং একটা বিষয়ের অবতারণা করেছেন আপনার প্রতিবেদনে। সেটা হচ্ছে যে ইভির গাইডলাইন আসলে না মেনেই ভোটের প্রচারে 50 লাখ টাকার বেশি শুধু মেটাতে খরচ করেছে বিভিন্ন দলের প্রার্থীরা। তো এই যে বিষয়টা, এই জায়গাটাতে আমরা দেখেছি যে ডলারের হিসেবে মেটায় তো আর টাকা খরচ হয়নি, সেখানে তো আসলে ডলারের অঙ্কে আসলে খরচটা হয়েছে। সেটা অ্যামাউন্ট হচ্ছে $41,372। এক্ষেত্রে একটা প্রশ্ন আপনি বারবার মেনশন করেছেন আপনার প্রতিবেদনে, সেটা হচ্ছে $100 যেই মার্জিন, তার নিচে যত ব্যয় হয়েছে সেটা আসলে এই হিসাবের মধ্যে আসেনি সেভাবে, বা সেই ডেটাটা পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমরা আপনার কাছে এমনিতেই আপনার যেহেতু আপনি এই জায়গাটা নিয়ে কাজ করেন বা আপনার এই বিষয়ক এক ধরনের জার্নি আছে, সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে এই যে মার্জিনটা, এই মার্জিনের নিচে তো আসলে একটা হিউজ নাম্বার থাকার কথা। সেক্ষেত্রে এটা তো মানে আনুমানিক কোন অ্যামাউন্টটা আসলে পার করতে পারে? মানে 50 লাখ তো আমরা হিসাবে পাচ্ছি, 50,21,000 টাকা। আচ্ছা, সমস্যাটা আসলে এখানে কারণ হচ্ছে ফেসবুক যখন বা ফেসবুক তো শুধু না, মেটার সবগুলো প্ল্যাটফর্ম মিলে একসঙ্গে ডেটাটা দেখা হয়। তো সেখানে যখন দেখা হয় পুরো অ্যামাউন্টটা দেয় যে এই এক মাসে বা এই এক সপ্তাহে পুরো বাংলাদেশ থেকে কি পরিমাণ অ্যাড হয়েছে কিন্তু সেখানে কখনো রাজনৈতিক হিসাবে কতটুকু দেওয়া হচ্ছে সেটা আলাদা করে দেখানো যায় না, বা দেখানো গেলেও সেটা অন্তত ওপেন সোর্সে তারা দেখায় না। তাদের কাছে হয়তো অ্যাপ্লিকেশন করলে বা যদি ডেভেলপার মোডে যাওয়া যায় তখন হয়তো দেখা যেতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অতীতে যেটা দেখা গেছে যে মূলত $100 বা এর বেশি যে রেঞ্জটা, সেটাতেই মূলত দেখা যায় যে প্রায় 60% বা 67, মানে 2/3 মতো খরচ আসলে $100 উপরের অ্যাকাউন্ট গুলোতে হয়ে উপরেই যায়। হয়। পরে মূলত খরচটা কম হয়। যেমন এখানে আমি $200 পর্যন্ত, সরি $100 পর্যন্ত যখন ডাটা দেখেছিলাম তখন দেখেছিলাম যে 184টা পেজ ছিল যারা $100 পর্যন্ত খরচ করেছে। এর বাইরে প্রায় আরো প্রায় 1100 পেজ থেকে অ্যাড দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে অনেক রকমের অ্যাড থাকে। যেমন 184 থেকে আমি রাজনৈতিক পোস্ট পেয়েছি 121টিতে, বাকিগুলো ছিল নর্মাল অ্যাড। তো ফলে আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই 41,000 ডলার হচ্ছে তো এইগুলোর মধ্যে। আবার এমনও দেখা যাচ্ছে যে অনেক, আমি এর বাইরেও অনেক রাজনৈতিক পোস্ট বিজ্ঞাপন দেখেছি, কিন্তু সেগুলো যেহেতু $100 নিচে এবং তারা প্রার্থী, ফলে তাদেরকে রাজনৈতিক পোস্ট হিসেবেই দেখেছে। কিন্তু যেহেতু $100 নিচে, তাদের খরচটা কত সেটা ওপেনলি অ্যাটলিস্ট দেখেনি। ওপেনলি আর হ্যাঁ, মেটার একটা অদ্ভুত ব্যাপার আছে, কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে তারা কিন্তু মাঝে মাঝে দেখিয়ে দেয় যে এত টাকা খরচ করেছে, অ্যাবাউট সেকশন এগুলো দেখা যায়, কিন্তু আবার মাঝে মাঝে সে দেখায় না। ফলে এটা একটা মানে হয়ে যায় যে একজন প্রার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ সে $100 খরচ করেনি, কিন্তু এত টাকা খরচ করেছে, আরেকজন প্রার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এটাও কিন্তু একটা মানে বৈষম্য ক্রিয়েট করে। আর আরেকটা ব্যাপার যেটা মেটার এই প্রবলেমটা নিয়ে ডিসমিস এর আগে অনেকবার ইস্যু মানে আলোচনা করেছে, প্রতিবেদন প্রকাশ করেছে, সেটা হচ্ছে মেটা সবসময় ধরতে পারে না যে ইনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তার পোস্ট অনেক সময় দেখা যাচ্ছে ধরছে, আবার তারই অন্য কোনো বিজ্ঞাপন হয়তো বা ধরতে পারছে না যে এটা যে আসলে রাজনৈতিক পোস্ট। হ্যাঁ, এটা নিয়ে সম্ভবত ওই যে ডিসক্লেইমারের একটা ইস্যু সম্ভবত আছে, যে যখন আমি ডিসক্লেইমারটা যখন দিয়ে দিচ্ছি তখন ডিসমিস ল্যাব এ নিয়ে হচ্ছে এর আগেও একটা প্রতিবেদন দিয়েছিল যে রাজনৈতিক সবসময় হিসেবে ডিসক্লেইমার না দিয়েই সবসময় ধরতে পারে না। হ্যাঁ, হ্যাঁ। তো সেই প্রসঙ্গটা আছে, সেটা নিয়ে আমরা আলাপে যাব, একদম আরো ডিটেলে হয়তো যাব। এই জায়গাটাতে খুবই ইন্টারেস্টিং কতগুলো পয়েন্ট আপনি এনেছেন। সেটা হচ্ছে যে
বিএনপি, জামায়াত এবং এনসিপি সহ মোট 8টি রাজনৈতিক দলই আসলে যে 121টি পেজের হিসাব আপনি তুলে ধরেছেন, সেখানে আসলে 8টি রাজনৈতিক দলের হিসাব আছে। তাহলে এইবারের নির্বাচনে কিন্তু আরও অনেকগুলো রাজনৈতিক দলই উপস্থিত। তাদের ক্ষেত্রে বিষয়টা কি এটা হয়ে যাচ্ছে যে যেহেতু দুটি বড় জোটের অধীনে সমঝোতা, যদিও বলা হচ্ছে সমঝোতার ভিত্তিক একটা জোট হয়েছে 10 দলীয় একটা, আর একটা বিএনপির সঙ্গে, সেক্ষেত্রে কি জোট পর্ব থেকে বিষয়টা ঘটছে, এরকম কি বিষয়টা? না, এখনো পর্যন্ত ওই ধরনের মানে অ্যাড দেওয়ার ক্ষেত্রে ওরকম গোছানো জোট ভিত্তিক কোনো আলোচনা দেখা যায়নি। অন্তত আমি তো সবগুলো পেজের অ্যাড বলতে গেলে সবগুলো চেক করে দেখতে হয়েছে, মানে তাদের মধ্যে কোনো সিমিলারিটিজ আছে কিনা, কোনো ট্রেন্ড আছে কিনা। আমি হুম, অন্তত কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ অ্যাডের মধ্যে দেখা গেছে যে বলা হচ্ছে যে 10 দলীয় জোটের মনোনীত হুম। প্রার্থী, বা কোনো ক্ষেত্রে বলা হচ্ছে হয়তো বা বিএনপির সমর্থিত প্রার্থী এভাবে বলা হচ্ছে, কিন্তু একদম জোট হিসাবে যে তারা বিজ্ঞাপন দিচ্ছে কিনা এটা লিস্ট আমি দেখতে পাইনি, ফলে আমার পক্ষে সেভাবে এটা সেভাবে নেই। বলা সম্ভব হচ্ছে না। সবচেয়ে বেশি এগিয়ে আমরা যেই ডেটা আসলে দেখলাম, সেখানে দেখলাম যে আসলে দল হিসেবে ব্যয় বিবেচনায় বা বিজ্ঞাপনের সংখ্যার বিবেচনায় বিএনপির বিজ্ঞাপন আসলে সবচেয়ে বেশি, তারপরেই স্বাভাবিকভাবে জামায়াত ইসলামের অবস্থান। এবং এই জায়গাটাতে আসলে এই যে প্রচার কৌশলের জায়গা, যদি আপনি তো দেখেছেন সবগুলো বিজ্ঞাপনের ধরন বা ঘরানা, সেখানে নিশ্চয়ই ইন্টারাকশনের বিষয়গুলোও কিছু কিছু হয়তো নজরে এসেছে। সেই জায়গায় আপনি মানে এই ব্যয়টা আসলে এই যে এত সংখ্যক, যেমন বিএনপি ব্যয় করেছে $25,390, তো এই যে ব্যয়টা তারা করছে সেই অনুপাতে, বা জামায়াত যে ব্যয় করছে সেইটার অনুপাতে কে এগিয়ে, মানে ইন্টারাকশনের জায়গায়, পাবলিক কমিউনিকেশনের জায়গাটাতে? এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। আমি এর আগেও যখন খেয়াল করেছিলাম তখন দেখেছিলাম যে বিএনপির বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে চাঙ্কে চাঙ্কে বিজ্ঞাপন দিচ্ছে, অর্থাৎ আহ, একজন প্রার্থী আমি দেখেছি যে $400 একটা বিজ্ঞাপন দিয়েছেন, কিন্তু তিনি একটা মাত্র বিজ্ঞাপন দিয়েছেন, অর্থাৎ একটা বিজ্ঞাপন উনি $400 বিজ্ঞাপন দিয়ে ফেলেছেন। আবার হুম, এমনও দেখা গেছে যে মিরপুরের 16 যে প্রার্থী উনি খুব হুম। বেশি ব্যয় ঢাকা করেননি, 16। হয়তো বা 259 বা 300, আমার এখন এক্সাক্ট ফিগারটা খেয়াল হচ্ছে না, হুম, মানে ওই ধরনের একটা ফিগার খরচ করেছেন, কিন্তু ওনার অ্যাড ছিল 257টি। হুম। অর্থাৎ কেউ বিএনপির অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে বড় চাঙ্কে অ্যাড দেওয়ার প্রবণতা দেখা গেছে। আর জামাতে ইসলামের প্রার্থীরা যেটা করেছেন, একবারে পুরোপুরি ব্যয় না করে ছোট 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 বিজ্ঞাপন দিয়ে তারা যে খুব প্ল্যানিং ভাবে করেছে। আমি দেখেছি তাদের চাইলে বিজ্ঞাপনের অ্যাবাউটে গিয়ে হুম, টার্গেট অডিয়েন্সটাও দেখা যায়। তো আমি ওখানে দিকে গিয়ে দেখেছি যে তারা খুব সুন্দর করে টার্গেট অডিয়েন্সটাকে টার্গেট করেছেন, যে এইভাবে এই বিজ্ঞাপনের টার্গেট এরা, এই বিজ্ঞাপনের হুম। এইজ এটা, যেটা হচ্ছে ফলে তাদের ছোট ছোট অনেকগুলো বিজ্ঞাপন দিয়ে কম খরচে অনেক বড় একটা মানে অংশ কাভার করার চেষ্টা করা দেখা গেছে। কিন্তু বিএনপির অধিকাংশ অ্যাডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একসাথেই সব পুরোটা কাভার করার একটা চেষ্টা ছিল, মানে ফলে তাদের মানে সেই ক্ষেত্রে এটা আসলে বিএনপির। ব্যাকগ্রাউন্ড তথ্যটা না জেনে আমাদের পক্ষে এখান থেকে প্রেডিক্ট করা কঠিন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে জামায়াতে ইসলামের প্রার্থীরা চেষ্টা করেছেন ছোট ছোট করে চাং চাং করে ছড়িয়ে দিতে, বিজ্ঞাপনের রেঞ্জ বা প্রচারটা ছড়িয়ে দিতে চেষ্টা করা, টার্গেট গ্রুপগুলোর মধ্যে। টার্গেট গ্রুপ করে করে তাদের বিজ্ঞাপন দেওয়ার চেষ্টাটা দেখেছি আমার কাছে মনে হয়। বিএনপির ক্ষেত্রে সেক্ষেত্রে মানে এই যে টার্গেট করা, বিশেষত এইজ গ্রুপ ধরে বা হচ্ছে ভোটার টার্গেট করে, মানে এটা তো হচ্ছে মেটার বিজ্ঞাপনের মেথড অনুযায়ী আমরা জানি, বা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মের মেথড অনুযায়ী আমরা জানি যে আসলে টার্গেট অডিয়েন্স ফিক্স করা বা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন ফিক্স করার একটা ইস্যু থাকে। যেমন আমি যদি ঢাকা আটে বসে হচ্ছে ঢাকা আটের একজন প্রার্থী যদি আমি হয়ে থাকি, তাহলে আমি মেটাতে বিজ্ঞাপন যদি ওভারঅল দিই, তাহলে এটা সব অডিয়েন্সের কাছে যাবে। কিন্তু আমি যদি লোকেশন ফিক্স করি যে আমার এই এরিয়ার মধ্যে ভোটারদের কাছে, অর্থাৎ 18 বা তদূর্ধ্ব বয়সী বিভিন্ন এজ গ্রুপকে টার্গেট করে যদি, বা বিজ্ঞাপনের প্যাটার্ন অনুযায়ীও আসলে হচ্ছে বয়স গ্রুপকে টার্গেট করা যায়, তো সেই জায়গাটাতে আসলে আপনি বলছেন যে বিএনপি চাঙ্কে বিজ্ঞাপন দিচ্ছে, অর্থাৎ একটা বড় বিজ্ঞাপন দিয়ে সেটাতে বড় অ্যামাউন্ট ব্যয় করে ফেলছে। তো এই যে জায়গাটা, এবং বিজ্ঞাপন সংখ্যার দিক থেকেও কিন্তু আবার বিএনপি বেশি, মানে এই এই অঙ্কটা ঠিক আমার কাছে ঠিক পরিষ্কার হচ্ছে না। যদি চাঙ্কে দিয়ে থাকে তাহলে তাদের নাম্বারটা এত বেশি কেন আবার? কারণ হচ্ছে খরচেও কিন্তু অনেক বড় ডিফারেন্স।
খরচে আপনি বিজ্ঞাপন ব্যয় যদি দেখেন, জামাতে ইসলাম মাত্র $9,000 খরচ করেছে, বিএনপি হচ্ছে $25,000, প্রায় $16,000 হুম বেশি। ষোলো আর হাজার ওদিকে ডলার বেশি কিন্তু, হ্যাঁ, আর ওদিকে কিন্তু যেটা দেখা গেছে, বিজ্ঞাপন সংখ্যায় এনসিপি ডিফারেন্স হচ্ছে থাকছে তো। 1811 এনসিপি, ডলার হ্যাঁ, তার আর মধ্যে একজন ইসলামী প্রার্থী আন্দোলন $900 খরচ 1450 ডলার। করেছেন। হুম ফলে এনসিপিটা ওরকম মানে ঠিক গুছানো বলা যাবে না। আমি যেটা বলতে চাচ্ছি, জামাত প্রায় হ্যাঁ, জামাত প্রায় 40% এর কম খরচ করেছে, 40% না, 60% এর বেশি কম খরচ করেছে, কিন্তু তাদের অ্যাড সংখ্যা কিন্তু বিএনপির চেয়ে মাত্র অর্ধেক কম। মানে আচ্ছা অবশ্যই বিজ্ঞাপন কম, কিন্তু বিজ্ঞা আহ, সেই তুলনায় খরচের তুলনায় বিজ্ঞাপন সংখ্যা কিন্তু অনেক বেশি। মানে বিজ্ঞাপন প্রতি ব্যয় তাদের কম। বিজ্ঞাপন প্রতি ব্যয়টা তাদের কম। আর যেটা হচ্ছে, আহ, উম, বিজ্ঞাপনের সংখ্যা ওই যে ঢাকার বাইরের ক্ষেত্রে জামাতের প্রার্থীদের ক্ষেত্রেও নাম্বারটা একটু কম দেখা গেছে। মানে ঢাকার প্রার্থীরা বরঞ্চ মানে সংখ্যাটার দিক দিয়ে বেশ মানে কৌশলটা দেখাতে পেরেছিলাম বলে আমার মনে হয়েছে। ঢাকার প্রসঙ্গ যেহেতু এলোই, আমি এই জায়গাটাতে একটা জিনিস একটু যুক্ত করতে চাই আপনার প্রতিবেদন থেকেই, যে মোট বিজ্ঞাপন এই যে $41,372 যে বিজ্ঞাপন মানে ভোটের প্রচার বাবদ যে বিজ্ঞাপনটি করা হলো, ব্যয়টি করা হলো, তার মধ্যে একটা মেজর অংশই হচ্ছে আসলে ঢাকাতে, এবং ঢাকাতে এটার পরিমাণ হচ্ছে প্রায় $12,000 মতো, $11,950। বাকিটা গেছে হচ্ছে 34টি জেলায়, অর্থাৎ 34টি জেলায় খরচ হয়েছে $33,475, কিন্তু ঢাকা একাই নিয়েছে হচ্ছে 11,950 $11,950। এই জায়গাতে আপনি আপনার মূল্যায়নটা আসলে কি থাকবে, যে আসন্ন নির্বাচনে ঢাকার প্রার্থীদের মধ্যে অনেক বেশি সোশ্যাল মিডিয়াকে বেস করার প্রবণতা বেশি, নাকি যে এটা তারা হচ্ছে ভার্চুয়ালের কেই গুরুত্ব বেশি দিচ্ছেন, নাকি ফিজিক্যাল কানেক্টিভিটিকে এড়িয়ে যাচ্ছেন, কোনটাকে আপনি মূল্যায়ন করবেন? আহ, এটা আসলে বাংলাদেশের রাজনীতির একটা অভ্যাস বলা যায়, ধারা বলা যায়। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সবসময় ঢাকাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা সবসময় ছিল। আর বাংলাদেশের সত্যিকারের নির্বাচন হয়েছে, এই ধরনের নির্বাচনে সবসময় কিন্তু দেখা গেছে যে ঢাকায় যেই দল এগিয়ে ছিল, আসনে জয়ী হয়েছে যে দল, সেই দলই কিন্তু পরে সরকার গঠন করেছে। তো এটা হয়তো বা ব্যাক অফ দ্য মাইন্ড প্রার্থীদের মাথায় ছিল যে ঢাকায় যদি বিজয়ী হওয়া যায়, সেক্ষেত্রে হয়তো বা সেটা পুরো সারা মানে ঢাকাকে কেন্দ্র করে যদি প্রচারণাটা করা যায়, তাহলে সেটা সারা দেশে প্রভাব পড়তে পারে। এটা হয়তো বা ব্যাক অফ দ্য মাইন্ড ছিল। হুম কারণ এটা তো ট্রু যে বাংলাদেশের যে কোনো, সেটা রাজনীতিক হোক, অবকাঠামোগত হোক, যে কোনো পদক্ষেপই কিন্তু ঢাকাকে কেন্দ্র করে সবসময় এক ধরনের সিদ্ধান্তটা নেওয়া কেন্দ্রিকতা হয়ে হচ্ছে। থাকে। হুম হুম সেটা হতে পারে। আর আরেকটা ব্যাপার হতে পারে যে ওই যে আপনি এটাও তো ঠিক যে ঢাকায় যে জনজীবন যেরকম ব্যস্ত, জনজীবন যেমন যতটা ব্যস্ত, সেই অনুযায়ী ঢাকায় আসলেই যে বাড়ি বাড়ি গিয়ে যে ভোটারদের ভোট চাওয়া, সেটা সবসময় হয়তো বা হয়ে ওঠে না। বা আহ, একটা উপজেলা বা ইউনিয়ন পরিষদে যেটা হয় যে অনেকের মধ্যে একটা কমিউনিটি ব্যাপার থাকে। হুম ভোট চাওয়ার ব্যাপারটা এটা তো কমিউনিটি ভিত্তিতে হয়ে যায়, কিন্তু ঢাকায় কিন্তু কমিউনিটি বেসটা অতটা হয়তোবা নেই। ফলে প্রার্থীদের জন্য এখন এই সময়ে এসে আহ, জনে জনে গিয়ে এখন, হ্যাঁ, অনেকেই করছেন, কিন্তু হয়তোবা মনে হচ্ছে যে যেহেতু এখন সবাই সোশ্যাল মিডিয়ার উপর এতটা নির্ভরশীল, যে সোশ্যাল মিডিয়ায় না আসলে আসলে প্রাধান্য পাওয়া যাবে না, সেই জন্য হয়তোবা সোশ্যাল মিডিয়ায় তারা প্রাধান্য দিচ্ছেন। এই জায়গাটাতে এই যে এখানে খুবই ইন্টারেস্টিং দুজনের হিসাব আমরা পেলাম, যে শীর্ষ ব্যয় করা যে 5 জনের তালিকা, সে 5 জনের তালিকার মধ্যে আমরা দেখছি তারেক রহমান আছেন, এবং তারপরের অবস্থানটি আসলে ডাক্তার শফিকুর রহমান, জামায়াত ইসলামীর আমির এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, তো একদম পাশাপাশি অবস্থান করছেন বলা যায়। যদিও তারা আলাদা আসন থেকে নির্বাচন করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে, কিন্তু একজন ব্যয় করেছেন, একজনের পেজ থেকে ব্যয় হয়েছে $1,295। তার পরের অবস্থানে থাকার শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, ওনার অবস্থানে আছে হচ্ছে $1,260। অর্থাৎ জামায়াত ইসলামী ওভারঅল প্রার্থী এবং দলীয়ভাবে, প্রার্থীদের ব্যক্তিগত পেজ বা এবং দলীয়ভাবে ব্যয়ের ক্ষেত্রে বিএনপি থেকে 60%-এর বেশি যদি পিছিয়েও থাকে, হ্যাঁ, কিন্তু এই জায়গাটাতে কিন্তু একদম নেক টু নেক আমরা দেখতে পাচ্ছি।
এখন সেই জায়গাটা কি হচ্ছে দুটি দলের শীর্ষস্থানের কারণে হচ্ছে, নাকি ঢাকার নির্বাচনের উত্তাপ বেশি সেই কারণেই আসলে এই জায়গাতে দুইজনই আসলে প্রায় কাছাকাছি পরিমাণে ব্যয় করছেন? এখানে কিন্তু ডিফারেন্সটা একদম নেক টু নেক। আম, এটার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, ঢাকা, যদি আমি দুজনের দুজনকে দলের দুই প্রধান হিসেবে চিন্তা নাও করি, অন্য দিক দিয়ে যায়, তাহলে দেখা যাবে যে ঢাকা 15-তে বিএনপির প্রার্থীও কিন্তু প্রায় সমান খরচ করেছেন। ডক্টর হুম, হুম, শফিকুর রহমানের কাছাকাছি খরচ করেছেন মিল্টন সাহেব। আবার হুম, ঢাকা 17-তে এইখানে এই মাসে খরচটা কম হয়েছে উনি ডক্টর এস এম খালেদুজ্জামান, উনি এই হুম। মাসে কম খরচ করলেও, যদি একটু পিছনে যাই, 2024 থেকে শুরু করি, 2024-এর ডিসেম্বর থেকে যদি আজকে পর্যন্ত আমি হিসেব করে থাকি, তাহলে বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছেন ডক্টর এস এম খালেদুজ্জামান। উনি প্রায় এই গত 13 মাসে $20,000 বেশি খরচ করেছেন শুধুমাত্র ফেসবুকে বিজ্ঞাপন। আচ্ছা। সেটা গত তফসিল ঘোষণার পরে ওনার খরচটা একটু কমে এসেছে। ওনার খরচটা এই এই এক মাসে $700 ছিল। আবার গত এক সপ্তাহে যখন আমি খরচটা করেছি, উনি আবার খরচ করা একটু শুরু করেছেন। ফলে ঢাকার এই কয়েকটি কেন্দ্রে দেখা যাচ্ছে যে প্রার্থীরা সবাই আসলে বুঝতে পারছেন যে ঢাকার ভোটারদের জন্য সোশ্যাল মিডিয়াটা ইম্পর্টেন্স কতটা বেশি। আর সেজন্য কিন্তু খরচটা দেখা যাচ্ছে। ঢাকা 17-তে কিন্তু এর আগে খরচ করে বিএনপির প্রার্থীটা চেঞ্জ হয়েছে। এর আগে এখানে প্রার্থী হিসাবে প্রথমে দাঁড়ানোর কথা ছিল আন্দালিব পার্থ। তিনিও কিন্তু হুম। ফেসবুকে অ্যাডে আগে খরচ করেছিলেন, কিন্তু তফসিলের সময় যখন যেহেতু প্রার্থী চেঞ্জ হয়ে গিয়েছে, তারপর এখন হচ্ছে তারেক রহমানের হয়ে তার নিজস্ব পেজ থেকে খরচ করা হচ্ছে, আবার আর আরেকটা পেজ থেকে খরচ করা হচ্ছে। ডক্টর শফিকুর এখানে রহমানের মিডিয়া ক্ষেত্রে সেল কিন্তু আছে, মিডিয়া দুটো পেজ সেল থেকে আছে, খরচ করা বাংলাদেশ হচ্ছে। ন্যাশনালিস্ট পার্টির পেজ আছে। এই পেজগুলো থেকেও হ্যাঁ, নিশ্চয়ই প্রচার চালানো হচ্ছে। হ্যাঁ, ওই যে দেখা যায় যে জামায়াতে ইসলামের একটা ভালো জিনিস বলতে পারেন বা মজার জিনিসও বলতে পারেন, সেটা হচ্ছে নিজেদের পেজ থেকে যেমন দেওয়া হচ্ছে, আবার ধরা যাক এই ঢাকা 15 আসন জামাতে ইসলামী, তাহলে সেই পেজ থেকে আবার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আবার আবার এটা একটা ব্যাপার দেখা যাচ্ছে, এ, ঢাকার ক্ষেত্রে হয়তো বা দেখা যায়নি, কিন্তু ঢাকার বাইরে অনেক কেন্দ্রে দেখা যাচ্ছে যে একটা পেজ থেকে হয়তো বা $100 খরচ করা হয়েছে, কিন্তু অন্যান্য ছোট কয়েকটা পেজ থেকে হয়তো বা $100 নিচে খরচ করা হচ্ছে, সেটা কিন্তু এই ক্যালকুলেশনে আসছে না। যেটা সাম করলে হয়তো $100 পেরিয়ে যাবে। হ্যাঁ, বেড়ে যাবে। আচ্ছা, আর আমি এই এই জায়গাটাতে দর্শকদের একটু জানিয়ে রাখতে চাই যে জিনিসটা, যে বিষয়টা নিয়ে আসলে আমরা আলোচনাটার সূত্রপাত, সেটা আরেকবার একটু মেনশন করতে চাই। সেটা হলো যে এই যে নির্বাচনী বা ভোটের প্রচারে যে ব্যয়ের কথাটি বলা হচ্ছে, সেটা আসলে যে পিরিয়ডটাতে ভোটের প্রচার ইসির তরফ থেকে বিধিনিষেধ আরোপ ছিল, অর্থাৎ 11 ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে 22 জানুয়ারি পর্যন্ত যে পিরিয়ড, 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সময় শুরু, এর মাঝামাঝি এই 30 দিনের মধ্যে এই খরচটি করা হয়েছে। অর্থাৎ যে সময়টাতে আসলে নির্বাচনী প্রচার চালানোরই কথা ছিল না, সেটা ফিজিক্যাল ভার্চুয়াল কোনো জায়গাতেই করার কথা ছিল না, কিন্তু সেই সময়টাতেই আসলে এই বিপুল পরিমাণ অর্থ, বিপুল এই অর্থে যে ফেরদৌস আমাদের জানালেন যে যদি এইটা $100 যেই মার্জিন, সেই মার্জিনের ওপরের অঙ্ক যদি এটা হয়ে থাকে, তাহলে এটা যদি 2/3 হয়, 1/3 কিন্তু আছে আর এই $100 নিচের অঙ্ক, অর্থাৎ অঙ্কটা আরও বড় হবে। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন পেজ থেকে এবং প্রার্থীদের তরফ থেকে আসলে সরাসরি প্রচারটা করা হয়েছে। এটার একটা খুব মজার ফাইন্ডিংস হচ্ছে, ফেরদৌস, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে টোটাল যে বিজ্ঞাপনের জায়গা, সেখানে দলীয় যেই পেজগুলো আছে সেটার তুলনায় দেখা যাচ্ছে প্রার্থীদের ব্যয়টা আসলে ব্যক্তিগতভাবে প্রার্থীর তরফ থেকে আসলে ব্যয়টা বেশি করা হচ্ছে, অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে আসলে ব্যয়টা হচ্ছে। তো এই জায়গাটাতে তাহলে এইবারের নির্বাচনে কেন্দ্রীয়ভাবে যে প্রচারের যে বিষয়টা, কেন্দ্রীয় প্রচারকে ছাড়িয়ে যাচ্ছে প্রার্থীদের প্রচার, বিষয়টা কি এরকমভাবে আমরা ইন্টারপ্রেট করব? আম, এটা আসলে একটু আমাদের নির্বাচনী বিধিমালার যে ইস্যু, সেখানে হচ্ছে হুম, নির্বাচনী ব্যয়সীমার এটা একটা মজার ব্যাপার যে একজন প্রার্থী কত টাকা ব্যয় করতে পারবে এটা একটু ফিক্সড করে দিয়েছে। হুম, দ্য হুম, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডারের যে আর্টিকেলের হুম, 44 হুম, বি এর 3 ধারায় বলা আছে যে সর্বোচ্চ 25 লাখ টাকা
অথবা প্রতি ভোটার প্রতি 10 টাকা করে হিসাব করা হবে। হুম তো হুম সেই অনুযায়ী একজন প্রার্থী আসলে খুব বেশি টাকা খরচ করতে পারবেন না সবকিছু মিলে। এটা কিন্তু শুধু হুম ফেসবুক না, এভরিথিং সবকিছু মিলিয়েই সব মিলিয়ে খরচটা হবে। হুম তো সেই অনুযায়ী এই খরচটা যদি একটা দল থেকে করা হতো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কি করা হবে বা কি খরচ করা হবে সেটার পরিষ্কার ভাবে কোনো বিধি কিন্তু আমি দেখতে পাইনি। এখানে বলা হয়েছে একজন প্রার্থীর হয়ে কোনো যদি বিজ্ঞাপন দেওয়া হয়, সে যাই দেওয়া হোক না কেন সেটা হিসেবে আসবে। অর্থাৎ একজন প্রার্থী ধরেন ঢাকা 15 হয়ে যদি 10টা পেজ থেকে দেওয়া হয় সবগুলো হিসেব করা হবে। কিন্তু এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কারণ নির্বাচনী বিধিমালায় বলা হচ্ছে যে রাজনৈতিক দল বা তার পক্ষ থেকে যখন কোনো প্রার্থীর হয়ে যখন কোনো খরচ করবে, অর্থাৎ প্রচারণায় কোনো খরচ করবে, তখন সেটা হচ্ছে আহ, খরচের তালিকা দেখাতে হবে। কিন্তু একটা রাজনৈতিক দল তার পক্ষ থেকে কোন প্রার্থীর না, শুধু নিজেদের দলের পক্ষ থেকে যখন খরচ করবে সেটা সেটার কোনো ব্যয় সীমা কোথাও লেখা নেই। ফলে একটা দল কিন্তু চাইলে হুম নিজেদের খরচটা বাড়াতে পারে, কমাতে পারে, সেটা কোনো নির্দিষ্ট প্রার্থীর হয়ে না করে দলের হয়ে রাজনৈতিক পোস্ট দিতেই পারে। কারণ হচ্ছে হুম ব্যয়সীমার যে নীতিমালা সেখানে কিন্তু প্রার্থীর কথা বলা হয়েছে, কোনো দলের কথা, মানে একটা দল সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে সেই সীমা অন্তত আমরা দেখতে পাইনি। কিন্তু এখানে জি দেখা যাচ্ছে যে দলগুলো না হয়ে প্রার্থীর পক্ষ থেকেই খরচটা করা হচ্ছে। তো এটা একটু ইন্টারেস্টিং, কারণ হচ্ছে একজন প্রার্থী সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবেন সেটা কিন্তু সীমা যেহেতু দেওয়া আছে, এবং সেটা ভোটার উপরে নির্ভর করছে। কারণ দেখা গেলো যে একটা আসনে প্রার্থী যদি ভোটার যদি 2 লাখ হয়ে থাকেন, তাহলে আহ, হুম সেই আসনে 20 লাখের বেশি খরচ করতে পারবেন। আবার যদি ঢাকার ঢাকার ক্ষেত্রে কিন্তু একজন প্রার্থীর সংখ্যা সবসময় ইদানিং আমি এখনো পর্যন্ত সবগুলো ভোটার তালিকা পাইনি, কিন্তু যে ভোটার তালিকা হুম রেখেছি ঢাকার চেয়ে ঢাকার বাইরেই কিন্তু ভোটার সংখ্যা বেশি ছিল। তাহলে খরচ সীমা কিন্তু ঢাকার বাইরে বেশি হওয়ার কথা। কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঢাকার প্রার্থীরাই বেশি খরচ করছেন, কয়েকটা স্পেশাল কেস ছাড়া। তো হুম আম, আমি যা দেখলাম যে নির্বাচন কমিশনের যে বারবার বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের খরচের ক্ষেত্রে তারা এটা নির্বাচনী খরচে যোগ হবে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে তবু সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে কে কত টাকা খরচ করেছেন। কিন্তু হুম ইউটিউব, টিকটক, এই টুইটার, এগুলোতে কিন্তু একজন প্রার্থী কত টাকা খরচ করেছেন এটা প্রকাশ্যে কখনো দেখা যায় না। তো এইসব ক্ষেত্রে তথ্যটা জানার জন্য ইলেকশন কমিশন থেকে কি কোনো কিছু নেওয়া, মানে কোনো আহ, পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা বা কারণ হচ্ছে ইউটিউব বা টিকটক কিন্তু তথ্য দেওয়ার ক্ষেত্রে ফেসবুকের চেয়েও খুবই কড়া অবস্থান নেই, তারা সহজে তথ্য দিতে চায় না। সেক্ষেত্রে একজন সহজে প্রার্থী তথ্য আসলে দিতে কত চায় টাকা না খরচ করেছেন সেটা আসলে আমাদের নির্বাচন কমিশন আসলে কথাটা জানতে পারবে, সেটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে। আরেকটা মজার ব্যাপারে আমি একটু উল্লেখ করে দিই, সেটা আমি লেখায় উল্লেখ করিনি। সেটা হচ্ছে আহ নির্বাচনী ব্যয়সীমার নীতিমালার 5-এ দেয়া আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণায়, বিদেশি অর্থায়নে, বিজ্ঞাপন প্রদান বা প্রচারণা কার্যক্রম পরিচালনা করা যাবে না। কিন্তু এটা চেক হুম করাটা একটু কঠিন, কারণ হচ্ছে বাংলাদেশের ফেসবুক থেকে কত টাকা খরচ করা হয়েছে সেটা আমরা দেখতে পারি, কিন্তু বাইরের দেশের যখন খরচগুলোর হিসাবটা আসছে সেটা চেক করতে হলে বিশেষ প্রতিটা দেশের ক্ষেত্রে চেক করতে হবে। 2 নম্বর হচ্ছে সেটা আসলে কিভাবে চেক করবে? আহ, এটা এটার জন্য কি ইসির হাতে কোনো টেকনিক্যাল টিম আছে যারা এটা চেক করে দেখতে পারে যে বাইরে থেকে বাংলাদেশের নির্বাচনের পিছনে কোনো টাকা খরচ করা হচ্ছে কিনা? এই ধরনের কোনো হুম নির্দেশনা আসলে আমরা ইসির কাছ থেকে দেখতে পাইনি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমি দেখেছিলাম আমাদের অনেক প্রার্থীর ক্ষেত্রেই, বেশ কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে কারো এডমিন প্যানেলে কেউ একজন দেশের বাইরে আছে, কেউ হয়তো বা অস্ট্রেলিয়ায় আছেন, কেউ হয়তো বা মধ্যপ্রাচ্যে আছেন, সৌদি আরবে পেয়েছি, আমি নেদারল্যান্ডসে পেয়েছি, ইউএসএ ও দেখেছি। অর্থাৎ এক একটা পেজে তো প্রায় অনেক ক্ষেত্রে দেখা যায় 20 জনের মতো অ্যাডমিন আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো 7-8 জনও আছে। এদের মধ্যে দেখা যায় যে 2-1 জন দেশের বাইরে আছে। তো দেশের বাইরে থাকাটা কোনো ফ্যাক্টর না, কিন্তু দেশের বাইরে থেকে চাইলে একটা কাজ করা যায়। আমি সেটা বলছি কেন করা যায়। আপনি হয়তোবা জানেন যে বাংলাদেশে ফেসবুকে বা মেটাতে অ্যাড চালাতে হলে একটা বিজ্ঞাপনদাতার একটা একটু কষ্ট পোহাতে হয়। কারণ হচ্ছে আমি যখন 100 টাকার অ্যাড দিচ্ছি, আহ, মেটা তার থেকে 15 টাকা, 15% অলরেডি নিয়ে নিয়ে নিচ্ছে, অর্থাৎ 115 টাকা খরচ হয়ে হুম যাচ্ছে। আবার বাংলাদেশ সরকার ট্যাক্স নেয় 15 টাকা, ফলে আমি 100 টাকা বিজ্ঞাপন দিতে হলে আমাকে 130 টাকা খরচ দিতে হয়। এটা হুম যদি আমি বাংলাদেশ থেকে অ্যাড না চালিয়ে
ইউএস থেকে অ্যাড চালাই তাহলে কিন্তু আমাকে বাংলাদেশের ট্যাক্সটা দিতে হয় না, শুধু মেটার খরচটা দিতে হয় 115 টাকা। তাহলে ফলে একজন প্রার্থীর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অ্যাড না দিয়ে যদি দেশের বাইরে থেকে কোথাও থেকে অ্যাড দেওয়া হয় তাহলে তার কিন্তু কস্টটা কম পড়ে। তার জন্য ঠিক ফিজিবল। আছে, তার জন্য ফিজিবল একটা বাইরে থেকে জাস্ট কিছু না, ক্রেডিট কার্ড ইউএস এর বা যে কোনো দেশের ক্রেডিট কার্ড ইউজ করে যদি বিলটা দেয় তার জন্য কিন্তু খরচটা কম পড়ে। কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে বিধিমালা অনুযায়ী সেটা কিন্তু বিদেশি অর্থায়ন, কারণ বাংলাদেশ থেকে কিন্তু পেমেন্ট করা হচ্ছে না। হুম তো হুম। এই জিনিসটা কি ইসি কখনো চেক করে দেখতে পারবে কিনা যে এই পেজ থেকে যে খরচটা করা হচ্ছে সেটা আসলে বাংলাদেশ থেকে পেমেন্ট করা হয়েছে বা বাইরে থেকে পেমেন্ট করা হয়েছে? হ্যাঁ, এটা হয়তোবা তার অ্যাকাউন্ট থেকে যে খরচটা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে দেখানো হচ্ছে, ফলে এই খরচটা হয়তো বাংলাদেশ থেকে দেখানো হচ্ছে। কিন্তু এই পেজে যেহেতু অ্যাডমিন একজন বাইরে আছে, বাইরে থাকা একজন অ্যাডমিনের পক্ষেও তো খরচ করা সম্ভব, সেটা কিন্তু বাংলাদেশের মেটা অ্যাড লাইব্রেরিতে দেখা যাবে না, কিন্তু সেটা ওই দেশের অ্যাড লাইব্রেরিতে দেখা যাবে। কিন্তু সেটা কি বাংলাদেশের থেকে দেখা সম্ভব কিনা এটা বাংলাদেশের আসলে যেই টেকনিক্যাল যারা সাউন্ড তারাই ভালো পর্যবেক্ষক বলতে অংশ পারবে। আছে, হ্যাঁ, তত্ত্বাবধানে যারা আছে ইলেকশন কমিশন, তারা এটা চেক করছে কিনা বা তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, এটা পরিষ্কারভাবে যে বিদেশি অর্থায়নের প্রসঙ্গ কিন্তু একটা বার আছে। হুম। এবং এইবার আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের যেই প্রবাসীদের যে ভোটে অংশগ্রহণ, এইবার আসলে মূলত প্রথমবারের মতো আমরা বলতে পারি, সেটা হচ্ছে এর আগে হয়েছে কিন্তু খুবই অল্প সংখ্যক, সেটা হাজারেরও নিচে, এবার কয়েক লাখ, এবং কোনো কোনো অঞ্চলে সেটা হচ্ছে নির্বাচনের ফল নির্ধারক হয়ে উঠবে বলেও একটা আলোচনা আছে। হ্যাঁ, হ্যাঁ, কোনো কোনো জায়গায় তো 12,000-এর বেশি ভোটার আছে, অনেক কেন্দ্রে সেটাই এনাফ, মানে আসনে, সরি। এখন যেটা প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে যে দেশের বাইরে কোনো প্রচারণা করা হবে না, এটাও একটা বিধিনিষেধ দেখা যাচ্ছে, কিন্তু দেশের বাইরে যে পোস্টাল ভোটারের ক্ষেত্রে প্রচারণা করা হচ্ছে কি হচ্ছে না সেটা কি ফিজিবল কিনা সে বা চেক করছে কিনা হুম। সেটাও আসলে আলোচনার দাবি রাখে বলে আমার ধারণা। এবার একদমই আরেকটা জায়গা, এটা তো আমরা অনেকগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে আসলে আলোচনা করলাম। আমি এবার একদম শেষে এসে আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটা হলো 2024 সালের 5 আগস্ট আসলে একটা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসলে হচ্ছে গণ অভ্যুত্থান এবং একটা নতুন যাত্রায় বাংলাদেশ প্রবেশ করেছিল, এবং সেই যাত্রার আরেকটি মাইল ফলক রচিত হতে যাচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। এই নির্বাচনের এটাতে যেমন জাতীয় সংসদ নির্বাচন হবে, তেমনি একটা গণভোটও হবে, অর্থাৎ নতুন রাষ্ট্র কেমন হবে, তার আকার প্রকৃতি কেমন হবে, সেইটার এক ধরনের নির্দেশনা, যেটা জুলাই সনদ, সেই জুলাই সনদের ভিত্তিতে একটা গণভোট হবে। সেই গণভোট পাশ হলে এইটা নিয়ে এগোনো হবে পরবর্তী সংসদে। তো এই যখন পরিস্থিতি, এটা যখন আসছে, নতুন বাংলাদেশ শব্দটি আমরা প্রতিনিয়ত শুনছি আসলে, এবং সেখানে বিগত সময়ের জঞ্জাল আমরা ছুঁড়ে ফেলে দেব, নতুনভাবে আমরা যাত্রা করব, এই ধরনের অনেক কথা আমরা শুনেছি। কিন্তু আমরা দেখলাম যে সাধারণ একটা বিধি, নির্বাচনের জন্য যে এত আবেগপূর্ণ একটা জায়গা, সে সাধারণ বিধিটি আসলে সম্মিলিতভাবে সবাই মিলে আসলে লঙ্ঘন করেছে। যারা আলোচনায় থাকা যে দলগুলো, সে দলগুলোর প্রত্যেকেই, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলি, এনসিপি বলি, জামায়াত ইসলামী বলি বা বিএনপি বলি, প্রত্যেকটি দল আসলে এটা লঙ্ঘন করেছে, এটা ভেঙেছে। এবং এই ভাঙার ক্ষেত্রে তাদের, এমনকি আপনি কিছুটা বলেছেনও, যে বিভিন্ন পণ্যের আড়ালে আমরা দেখেছি যে হয়তো চাদর বিক্রির করছে বা কোনো একটা বুটিক শপের একটা পেজ, সেই পেজ থেকে পণ্যই বিক্রি করছে, কিন্তু পণ্যটা হচ্ছে আসলে হয় ধানের শীষের প্রতীক সম্বলিত চাদর বা টি শার্ট বা দাড়িপাল্লার প্রতীক সম্বলিত এ ধরনের কোনো একটা পণ্য, চাদর বা টি শার্ট, এই ধরনের জিনিস, এগুলো বিক্রি করা হচ্ছে। এবং সেটার সঙ্গে সঙ্গে কিছু টেক্সটও লিখে দেওয়া হচ্ছে, যে এই টেক্সটটা আসলে হচ্ছে প্রতীককে মানুষের কাছে বা ভোটারদের কাছে নিয়ে যাওয়ার, অর্থাৎ নির্বাচনী প্রচারের মতো করে করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রেও যে মেটাকে এড়িয়ে গিয়ে মেটার যে বিধি, সেইখানে ডিসক্লেইমার দেওয়ার, পলিটিক্যাল বিজ্ঞাপনের ক্ষেত্রে যে ডিসক্লেইমার দেওয়ার বিষয়টি, সেটা মেটার বিধিও লঙ্ঘন করা হচ্ছে, বাংলাদেশের ইলেকশন কমিশনের বিধি তো লঙ্ঘন করাই হচ্ছে। তো এই জায়গাটা নিয়ে, এই যে লঙ্ঘন করার মধ্য দিয়ে যে যাত্রাটা শুরু হলো আসলে, সেইখানে আসলে বাংলাদেশ কতটুকু স্বপ্ন দেখবে? এদেরই তো কেউ একজন সরকার গঠন করবে আসলে। আম, এটা একটা ইন্টারেস্টিং, আমার ক্ষেত্রে মনে হয়েছে আমাদের নির্বাচনী বিধির অনেক বিষয় আসলে পুরোপুরি ক্লিয়ার না। কারণ হচ্ছে বিধিতে এক জায়গায় বলা হচ্ছে যে তফসিল ঘোষণার পর থেকেই আমাদের নির্বাচন পূর্ববর্তী সময়টা শুরু হবে, সেটা শেষ হবে নির্বাচনের হুম নির্বাচনের রেজাল্ট দেওয়া পর্যন্ত।
আবার হুম এর মধ্যে আমি বলছি যে আবার আমি যখন প্রচার করব শুধুমাত্র 3 সপ্তাহ প্রচার করব, কিন্তু উম, হুম এটা এইসব বিধির ক্ষেত্রে যেটা হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপারটা হয়তো বা কখনো চিন্তা করে দেখা হয় না। কারণ হচ্ছে আপনি তফসিল ঘোষণার পরে আপনার হাতে অন্তত যখন 1.5 মাসের মতো সময় থাকবে, তখন অ্যাকচুয়ালি কোনো আহ, দলের পক্ষে কি আসলে সম্ভব হবে কিনা আহ, নির্বাচন প্রচার না করা, সেটা আসলে বিধিটা যখন পাশ করা হচ্ছিল তখনই ভেবে রাখা হচ্ছিল। কারণ বিশ্বের অন্য কোনো দেশের কথা আমি জানি না, কিন্তু বাংলাদেশে একমাত্র ভোট শব্দটা পরে আরেকটি শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে উৎসব। বাংলাদেশে ভোটকে হুম উৎসব হুম হিসেবে দেখা হয়। তো আমি হুম 12ই ডিসেম্বর 11ই ডিসেম্বর ঘোষণা করলাম, আজ এত তারিখে ভোটের তফসিল ঘোষণা করলাম। আমি বললাম যে 12ই হুম ফেব্রুয়ারিতে আমার ভোট হবে। তারপরে আবার আমি বলে হুম দিচ্ছি যে 22শে জানুয়ারি থেকে আমি কোনো 22শে জানুয়ারির আগে 22 জানুয়ারির আমি আগ কোনো পর্যন্ত আমি কোনো প্রচার করতে পারবো না। প্রচারণা করতে পারবো না। কিন্তু একটা হুম দেশ এত বছর ধরে যখন নির্বাচনের অপেক্ষা ছিল, তখন যখন আপনি বলবেন হুম যে আমি এত তারিখ থেকে ভোট, কিন্তু এর আগে হুম আমি প্রচার করতে পারবো না, সেটা আসলে হিউম্যানলি পসিবল কিনা সেটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। মানে কিন্তু এই এটা আইনের বিধি ব্যাপার। আসলে বাস্তবসম্মত কিনা। হুম হ্যাঁ, হুম কারণ হচ্ছে এইসব বিধি তো মানুষের জন্য ক্রিয়েট করা হয়, তখন মানুষের পক্ষে এটা মানা সম্ভব হুম হবে কিনা সেটাও একটু হয়তো বা ভেবে ভেবে দেখা উচিত। আর দ্বিতীয়ত হুম হচ্ছে আম, ওই যে যেটা বললাম যে মানে প্রচারে সমস্যা নেই, কিন্তু প্রচার করার সময় যদি অনেক ক্ষেত্রে যদি এই আইনগুলো যদি একটু ভেবে দেখা হয়, বা আইনের কথা যখন আহ, যখন ভাঙা হচ্ছে, তখন অন্তত এটাতে কি হয়, আইন লেভেল প্লেইং ফিল্ড বলে যে একটা কথা আছে, সেটা কিন্তু থাকে না। যেমন একজন প্রার্থীর হাতে যখন টাকা থাকে, তিনি হয়তো অ্যাডে খরচ করছেন, কিন্তু আরেকজন প্রার্থী যিনি খুব নর্মাল, তার হয়তো বা অত খরচ করা সম্ভব নয়, তিনি ধরে নিয়েছেন যে আমার হাতে এত খরচ করতে পারবো না, সীমা দেওয়া আছে 25 লাখ টাকা, এই 25 লাখ টাকা খরচ করার জন্য আমার ওই 22 দিন সময়, সরি 3 সপ্তাহ সময় আছে, আমি তখন খরচ করবো। উনি হয়তো বা এই সময় তাই অ্যাড করেননি, উনি 22 তারিখের পর থেকে অ্যাড করবেন। কিন্তু আরেকজন প্রার্থীর হয়তো বা ক্ষমতা বেশি আছেন, তিনি কিন্তু এই সময় অ্যাড করেছেন, অ্যাড দিয়েছেন ফেসবুকে, বা হুম হুম পার্সোনালি হয়তো খরচ করেছেন। বা আমাদের বিধিতে কিন্তু এবার ছিল যে কোনো পোস্টার দেওয়া যাবে না, কিন্তু আপনি হুম বাংলাদেশের যে কোনো জায়গায় গত 1.5 মাস হাঁটলেই কোথাও না কোথাও আপনি পোস্টার দেখেছেন, সেটা দুই দলের পোস্টার পোস্টারই কিন্তু দেখেছি। ছিল। এমন না যে শুধু জামাত দিয়েছে বা বিএনপি দিয়েছে, তাই না, দুই দলের পোস্টার দিয়েছে। এমনকি আমি বাম দলের পোস্টারও দেখেছি রাস্তাঘাটে। অর্থাৎ হুম বিধি ভাঙার সঙ্গে ক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু এক হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যার অর্থের দিক দিয়ে যারা পিছিয়ে আছে, তাদের ক্ষেত্রে হয়তো তাদের সঙ্গে হয়তো বা অন্যায় হয়ে যাচ্ছে। কারণ আমি বিধি দিয়ে দিয়েছি যে 22 তারিখের আগে কোনো প্রচার করতে পারবেন না, তো এই অর্থের দিক দিয়ে পিছিয়ে থাকা একজন হয়তো বা সেটা মেনে নিয়েছে, কিন্তু যার অর্থ বল আছে তিনি হয়তো বা সেই অর্থটা সেইটা মানছেন না। তো তখন আসলে প্রশ্ন হয়ে যায়, যারা এখন অর্থের কারণে এই নিয়ম নিয়ম মানছে না, তারা যখন ক্ষমতায় আসবেন, সরকার গঠন করবেন, তারা তো তখন, এখন তো শুধু তার অর্থ বল, তখন তো ক্ষমতা বলও থাকবে, তখন তুমি আসলে সব এইসব মানবেন কিনা সে প্রশ্ন আসলেই জাগে। তো এটা একটা কনসার্নের জায়গা, অবশ্যই বলতেই হচ্ছে, স্বীকার করতেই হচ্ছে। নির্বাচন কমিশন বা এই ধরনের যেই সংস্থাগুলো তত্ত্বাবধানের দায়িত্বে যারা থাকেন, যারা এই জিনিসটি ম্যানেজ করেন, তাদের ক্ষেত্রে একটা কনসার্ন থাকে যে ন্যূনতম কত ব্যয় করা যেতে পারে সেটা, বা সর্বোচ্চ কত ব্যয় করা যেতে পারে, এই সর্বোচ্চ ব্যয়ের সীমাটা বেঁধে দেওয়া। কারণ ওই যে আপনি বললেন যার অর্থবল বেশি আছে সে হয়তো বেশি ব্যয় করছে, সেক্ষেত্রে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা আসলে নষ্ট হচ্ছে। এটা অবশ্যই একটা কনসার্নের বিষয় যে যে সময়টাতে তফসিল ঘোষণা করা হচ্ছে সেই সময়টার পরে প্রচারের সময়টা এত লেংদি কেন, সেখানে সম্ভবত উত্তরটা আসবে এটা যে মনোনয়নগুলো জমা পড়বে, যাচাই বাছাই হবে, তারপর গিয়ে হচ্ছে প্রচারটা। আমরা জানি যে 21 জানুয়ারি আসলে চূড়ান্ত মনোনয়ন হয়েছে, সবগুলো চূড়ান্ত হয়েছে। সেখান থেকে আসলে প্রার্থীরা 22 তারিখ থেকে, অর্থাৎ তার অব্যবহিত পর থেকেই আসলে প্রচারটা শুরু করেছে। তো এই এই উত্তরটা আসবে এই জায়গাটাতে। আসলে আপনি যেটা বললেন যে এই বিদ্যমান বিধি না মানার যে প্রবণতা, অর্থাৎ যার অর্থবল আছে সে এখনই মানছে না, পরে তো ক্ষমতা বল যুক্ত হবে, সেই জায়গাটা যুক্ত হলে আসলে ক্ষমতায় যাওয়ার পর বা ক্ষমতায়িত হওয়ার পর তিনি আসলে কোন বিধিটি মানবেন শেষ পর্যন্ত, সেই প্রশ্নটি কিন্তু থেকে যাচ্ছে। ফেরদৌস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে। আমরা এই যে প্রশ্নগুলো যেগুলো উঠলো সেই প্রশ্নগুলো নিয়েই আসলে আমরা প্রশ্নগুলো দর্শকদের সামনেও রাখতে চাই যে নির্বাচনী বিধি বা আচরণবিধি লঙ্ঘনের কারণে এর সময়ের মধ্যে, অর্থাৎ আনুষ্ঠানিক প্রচার শুরুর পরও ইসির পক্ষ থেকে বিভিন্ন জনকে সতর্ক করা হয়েছে বা
তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। এই ধরনের নানান পদক্ষেপ আমরা দেখেছি, যদিও এই কাজগুলো আসলে নির্বাচন কমিশন এক ধরনের রুটিন ওয়ার্কের মতো করে, কিন্তু তার প্রভাব আমরা খুব একটা কখনোই দেখিনি মাঠে। যে সতর্ক করার পর যে ব্যক্তিকে সতর্ক করা হলো তিনি আসলে সতর্ক হয়েছেন। তো এই যে জায়গাটি, এই ডিলেমাটি আমাদের থেকে যাচ্ছে আলটিমেটলি। তো আমরা শেষ করি যে এই যে তফসিল ঘোষণার থেকে প্রচারের আগ পর্যন্ত যে ব্যয়ের যে হিসাবটি আমরা পেলাম, এই পিরিয়ডের যে হিসাবটি পেলাম, এবং আপনি বললেন যে এক একটি পেজের অ্যাডমিনে প্রবাসে আছেন এমন অনেকে আছে যাদের ব্যয়ের হিসাবটি আসলে আমরা দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে ইসি আসলে কোনো ধরনের মনিটরিং করছে কিনা, তাদের সেই সক্ষমতা আছে কিনা, এই প্রশ্নটিও থাকছে। পাশাপাশি এই যে বিধি ভাঙার খেলা, সেই খেলাটি আসলে নির্বাচনের পরে যারা ক্ষমতায়িত হবে তারা সেই খেলাটি খেলেই যাবেন, নাকি আমাদের একটু মুক্তি দেবেন, ভোটারদের একটু মুক্তি দেবেন যে এবার অন্তত আমরা বিধি মেনে চলবো, নিজেদের গড়া বিধি নিজেরা একটু মানব। দর্শকদের কাছে এই প্রশ্নটি রেখে যে এই দলগুলো যারা বিধি ভেঙেছে তাদের কাছ থেকে আসলে নতুন বাংলাদেশ আমরা প্রত্যাশা করি কিনা আপনারা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।